প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ভুক্তভোগীর দায়িত্ব নেবে রাষ্ট্র। ভারতে হাসিনার রাজনীতি ভালোভাবে নিচ্ছে না সরকার, নাশকতার মুরদ নেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে, ফখরুল রিজভী বললেন বিভাজনে রাজনীতি ফ্যাসিবাদ ফেরাবে। বিদ্যুৎ খাতে ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ পরোয়ারের, স্বৈরতন্ত্র চলবে না, নাহিদের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার চলুন পুরো খবরে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে গুমের তদন্ত করবে পুলিশ, গুমের কারণে মৃত্যু হলে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এছাড়া এদিন সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয় কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় অংশ নেন, যাতে সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ের কয়েকটি ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে শুরু হলে সাধারণ মানুষেরও এ বিষয়ে আগ্রহ বাড়বে, আর সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে দেয়া হবে সরকারি সহায়তা। সকলে মিলে একটু সচেতন হই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সুন্দর বাংলাদেশ পাওয়া সম্ভব। চেষ্টা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার গভর্নিং বোর্ড দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৃক্ষরোপণ সহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিভিন্ন বিষয় ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট বিষয়ে তারেক রহমানকে অবহিত করেন ইয়োহান কু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিলে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাকে একথা মনে করিয়ে দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পলাতক শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় উঠে আসে। ভারতের হাই কমিশনার এ বিষয়ে সচেতন থাকার আশ্বাস দেন। বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে ভারতে বসে শেখ হাসিনা কথা বলতে পারে কিনা বিষয়টি ভারতকেই পরিষ্কার করতে হবে, এ কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, এই বিষয়ে ঢাকার আপত্তির কথা একাধিকবার দিল্লিকে জানানো হয়েছে, প্রয়োজনে আবারও জানানো হবে। দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশ ও সৌদি আরবের নেতৃত্বে মুসলিম 13 দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে। দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার নিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই। দেশে ক্ষতি হয় এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের
অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। 5 আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের জামিনে মুক্তির পর বাংলাদেশের পক্ষ থেকে তার জামিন বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নজরানা চৌধুরী রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূরণ হচ্ছে 5 আগস্ট। এ অবস্থায় দিবসটিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা আছে কিনা এমন প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাম্প্রতিক বিভিন্ন স্থানে বোমা কিংবা বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাধিক জায়গায় বোমা উদ্ধারের পেছনে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাইতে গ্রেফতার সাবেক মহাপুলিশ পরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্ত হওয়ার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, আর তার জামিন বাতিলের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না আসার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন দূত সার্জিও গোরের সফরের মাধ্যমে বর্তমান সরকারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদে পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। জাহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সঙ্গে করে পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের নামে গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা সরকার মেনে নেবে না। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না, শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি,
আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ চায় না। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 আগস্ট অনুষ্ঠেয় বিএনপি আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন রুহুল কবির রিজভী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। সন্ধ্যায় জামায়াতে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভুতুরে বিদ্যুৎ বিল ও ডিমান্ড চার্জের নামে সরকার জনগণের ওপর ডিজিটাল চাঁদাবাজি করছে। দেশে বর্তমানে প্রায় 165 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে এবং দীর্ঘদিন নতুন তেল গ্যাস ক্ষেত্রে সন্ধান না পাওয়া এবং আমদানি নির্ভরতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটের প্রভাবে পণ্যের দাম বাড়ছে এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জনজীবনের দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন, বিদ্যুতের মূল্য কমাবার, বিদ্যুতের উৎপাদন বাড়াবার, গ্যাসের আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভর না করে গ্যাস উত্তোলন এবং গ্যাস ফিল্ডগুলোতে আপনারা বিনিয়োগ করুন। লুটপাট, দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে দেশকে পরিবর্তনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনার সভায় এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি, টেন্ডাবাজি করে ঐক্যের ডাক দিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে, কিন্তু নতুন করে স্বৈরতন্ত্র, বৈষম্য, দুর্নীতিতন্ত্র এদেশে কায়েম হতে দেয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করলে আন্দোলন আরও বেগবান হবে, এমন হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা ডিসেম্বরে ফিরলে তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। প্রতারণার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে অন্য বক্তারা বলেন, নতুন করে দলীয় লোকদের জুলাই আহতদের তালিকাভুক্ত করে বিতর্কিত করতে যাচ্ছে বিএনপি। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, ক্ষমতায় আমাদেরকে পরিস্থিতির কারণে যেতে হয়েছিল, কিন্তু আপনারা বিএনপি সরকার সংস্কার না করে নির্বাচনের জন্য চাপ দিয়ে আজকে দেশে তারা ক্ষমতায় এসেছে, তা আপনারা ক্ষমতা চালান, কিন্তু আমরা কোনো স্বৈরতন্ত্র, কোনো দুর্নীতিতন্ত্র, কোনো বৈষম্য আমরা এই বাংলাদেশে হতে দেব না। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে, আমরা কাজ করব ইনশাল্লাহ। ঠিকাদারের জামানতে 10 লাখ টাকার পে অর্ডার ভাঙিয়ে টাকা তুলে নেওয়া এবং সংস্থাপন শাখায় বদলি হয়ে পদায়ন ও বদলি রমরমা বাণিজ্যের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারওয়ার জাহানের বিরুদ্ধে। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় কর্মকর্তাদের বদলি ও পদায়ন আদেশ স্থগিত করেছে মন্ত্রণালয়। অবশ্য সারওয়ার জাহানের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গাজীপুরে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী থাকাকালে 2018 সালে সরকারি বিধি লঙ্ঘন করে ঠিকাদারদের পে অর্ডারের জামানতের টাকা উত্তোলন করেন গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারওয়ার জাহান। তার টেবিলে রাখা ছিল সেই 10 লাখ টাকা। সেই ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে যখন সমালোচনা চলছে, তখন সামনে আসে তার নতুন অনিয়মের ফিরিস্তি। এবছরের মার্চে এক রাতেই অর্ধশতাধিক প্রকৌশলীকে নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিতদের বদলির সুপারিশ করেন সারওয়ার জাহান। পদায়ন ও বদলি বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে দেখা যায়, দপ্তরে 2 বছর পূর্ণ করেনি এমন প্রকৌশলীদের হয়রানি করতে বদলি করেছেন। আবার কাউকে লোভনীয় পদে অর্থের বিনিময়ে বদলি করার অভিযোগ জমা পড়ে মন্ত্রণালয়ে। তার এ অনিয়মের পর বিভাগীয় তদন্ত করেছে মন্ত্রণালয়। পরে পদায়ন ও বদলি বিতর্ক এড়াতে এখন থেকে লটারি পদ্ধতিতে বদলি ও পদায়ন শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। সারওয়ার জাহানের এসব অভিযোগের বিষয়ে জানতে তার দপ্তরে গেলে ক্যামেরায় সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। তবে তার অভিযোগ স্বীকার করে মীমাংসিত ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। না, আপনার এই পুরান জিনিসটা খালি এই নতুন কিছু খবর দিয়ে এটা আক্রমণ করা, সেটা দিয়ে
পুরো জিনিসটা কেন সেই কবেকার জিনিস, অভিযোগ এগুলো সেটেলড, এগুলি অভিযোগ তো রানিং থাকতো তাহলে কথা বলতেন, সেটেলড ইস্যুতে এগুলি। সে আজকে সেটেলগুলি মন্ত্রণালয় থেকে 3টা টিভি ছাড়া পাওয়া বলছেন, কতটুকু কি বলে এটাকে জব টব দিয়ে তারপর ছাড়া হচ্ছে আমাকে। সারওয়ার জাহানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধান প্রকৌশলীর বক্তব্য জানতে তার কার্যালয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বক্তব্য মেলেনি। তবে তার দপ্তর থেকে জানানো হয়, সারওয়ার জাহানের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলবেন না প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নরসিংদীতে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে 3 শতাধিক শিল্প কারখানা। বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। সংকট দেখা দিয়েছে পরিবহন খাতেও। গ্যাসের অভাবে জেলার 17টি সিএনজি পাম্পের অধিকাংশই বন্ধ রয়েছে। নেত্রকোনা গ্যাসে তীব্র সংকটে দুর্ভোগে পড়েছেন সর্বস্তরের মানুষ। নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল নরসিংদীর কারখানাগুলোতে। বিশেষ করে মাধবদী, চোয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচর এলাকার গ্যাস নির্ভর গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, উইভিং, স্পিনিং মিল সহ ছোট বড় প্রায় 300 কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। আমি গত 7 দিন যাবত এই মেশিনে আয়া চালু করতে পারি নাই গ্যাস না থাকায়। এখন আমরা আসতেছি আর যাইতেছি, কিভাবে আমরা চলবো, মালিক কিভাবে আমাদেরকে বেতন দিবে। সকল প্রকার উৎপাদন বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমাদের কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। অনেক কারখানায় অতিরিক্ত কর্মী ছাঁটাই করা হচ্ছে, আবার কোথাও কর্মঘণ্টা এবং মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সকল শ্রমিকরা অলস সময় পার করছি, আমাদের কোনো উৎপাদন নেই। 3-4 দিনের ভিতর বেতন দেওয়ার কথা ছিল, 1 সপ্তাহ ধরে গ্যাস নাই, এই কারণে সাপ্তাহিক সে বেতনটা দিতেছে না মালিক। শুধু কারখানা নয়, গ্যাসের অভাবে এখানকার অধিকাংশ সিএনজি পাম্পই বন্ধ। গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাই না, বড় জোর 100 টাকা, 80 টাকা, 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে 15-20টা পাম্প মাধুদি থেকে ইটা খোলা পর্যন্ত 2-3টা পাম্প খোলা রাখে আর সবগুলি বন্ধ রাখে। অন্যদিকে নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ। এতে বাসাবাড়ির রান্না, হোটেল, রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন এবং বিভিন্ন জরুরি সেবায় দেখা দিয়েছে দুর্ভোগ। আমরা গ্যাস পাচ্ছি না, মূলত প্রায় 1 মাস ধরে আমরা চাপ কম পাচ্ছি, কিন্তু বিগত 8 দিন ধরে একদম গ্যাস নাই। লাইনে প্রেসার একবারে জিরো, আমরা মেশিনই চালাইতে পারি। কবে সমাধান হইব আর কবে যে গ্যাসটা পাই আমি এটি আমরা বুঝতে পারতেছি না। আমরা তো বিরাট কষ্ট হইতাছে, গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ি বন্ধ করে রেখে দিছি। আমরা কি কষ্টে আছি তো আমরা একটু বলতে পারতেছি না। আমরা যে গ্যাস তো লইতে পারি না, তিতাস গ্যাস নাই, আমরা এলপিতে চালাইতেছি, দাম বেশি, তাতে আমরা 20 টাকা করে ভাড়া বেশি চাইছি। এটা আহাজারি একটা মহামারী বলে না এটাকে, আমি মনে করি গ্যাসের একটা মহামারী দেখা দিয়েছে নেত্রকোনা জেলা শহরে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন সংকটে নাকাল এলাকাবাসী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশে ইউনিয়ন ও শহরে প্রতিটি ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গড়ে তুলতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান। বলেন, রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থায় সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দ্রুত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাড়িবহরে হামলা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা হান্নান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুর চণ্ডী এলাকা থেকে ঢাকা মহানগর তেজগাঁও থানার সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশে জানায়, বেগম খালেদা জিয়া গাড়িবহরে হামলা ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন জেলা প্রশাসক। পরে শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। দীর্ঘ 9 মাস পর চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হচ্ছে। প্রথম দিনে আমদানি হয়েছে 35 মেট্রিক টন। অন্যদিকে 8 মাস পর দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়েও শুরু হচ্ছে কাঁচা মরিচ আমদানি। বিকেলে 3টি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আমদানি শুরুর প্রথম দিনে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সকালে 280 টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ বিকেলে 30 টাকা কমে বিক্রি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি সরকার নতুন করে আইপি অনুমোদন দিয়ে ফের কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ী ও পাইকাররা। তারা বলছেন, আমদানি পরিমাণ বাড়লে কাঁচা মরিচের দাম আরও কমবে। অস্ট্রেলিয়া ডারউইনে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। একদিনের বিশ্রাম শেষে সাজানো গুছানো ডিএক্সি অ্যারেনায় পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে নাজমুল হোসেন শান্ত দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। নীলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ডারউইনের আকাশ যেন এক শিল্পীর আঁকা ক্যানভাস। হালকা মেঘাচ্ছন্ন নীল আকাশের নিচে প্রথম দিনের মতো ব্যাটিং বোলিং করলেন শান্ত তাসকিনরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ যেবার সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেবার 2 টেস্টে 6 উইকেট শিকার করেছিলেন তাইজুল। শেষ 10 ইনিংসে বল হাতে 38 উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকার ধারাবাহিকতা ডারউইনেও ধরে রাখতে চাইবেন এই বাঁহাতি স্পিনার। তার আগে সেখানকার জল হাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চায় বাংলাদেশ। প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। অস্ট্রেলিয়া যাত্রাপথটা বেশ দীর্ঘ ছিল বাংলাদেশের জন্য। তবে প্রাকৃতিক পরিবেশ ও সেখানকার মাটিতে প্রথমবার টেস্ট খেলার রোমাঞ্চে ভ্রমণ ক্লান্তি সহজে কাটিয়ে উঠেছে সফররতরা। জার্নিটাও ভালো ছিল, বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 3 দিন অনুশীলনের পর আগামী 6 আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্তরা। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতি বিরোধী তদন্তে বাধা দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ট্রাইব্যুনালের রায়ে রেড্ডিকে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2025 সালে আবুধাবি T10 লিগে 1 বা একাধিক ম্যাচ ফিক্সিং ষড়যন্ত্রে জড়িত থাকা অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত হতে উৎসাহিত করা এবং তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার শাস্তি পেলেন তিনি। গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তাই শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে 2025 সালে 21 নভেম্বর থেকে, যা শেষ হবে 2033 সালের নভেম্বরে। সংস্কৃতির খবর। নতুন গল্প আর জনপ্রিয় অভিনয় শিল্পীদের সমন্বয়ে দর্শকদের জন্য আসছে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। নাটকটি দর্শকের বিনোদন চাহিদা পূরণে অসামান্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রাজধানী উত্তরা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত পরিচালক, কলাকুশলী এবং এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা নাটকের বিভিন্ন দিক তুলে ধরেন। শিলি রায়ের রিপোর্ট। কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস পবিত্র অসুখ অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। আগামী 5 আগস্ট রাত 9টা 40 এনটিভির পর্দায় প্রচার শুরু হবে নাটকটির।
নাটকের প্রচারণাকে সামনে রেখে সংবাদ সম্মেলনে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং কলা কৌশলীরা বিভিন্ন দিক তুলে ধরেন। যারা সাহিত্য পড়তে ভালোবাসেন কিংবা সাহিত্য দেখতে ভালোবাসেন, সাথে ফিকশন মানে ইন এ ফিকশন ওয়ে, তাদের জন্য এটা ভালো লাগবে ডেফিনেটলি। ক্যারেক্টারগুলোর জীবন বোধের জায়গাটাই ভালো লাগবে। অদ্ভুত সুন্দর একটা গল্প, এরকম একটা গল্প যেখানে এতগুলো লেয়ার্স, যেখানে পরিবার আছে, যেখানে আমাদের কর্মজীবন আছে, যেখানে আমাদের সমাজনীতি আছে, রাজনীতি আছে, সবকিছুর একটা মিশেল যেন, সেখানে মানুষের আবেগের যে বিভিন্ন আমাদের পর্যায়ে বিভিন্ন ধারণা, সব যেন আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই কোনো কোনো জায়গায়, কোনো কোনো ক্যারেক্টারের মধ্য দিয়ে। পরিচালক রাকেশ বসু বলেন, চাওয়া পাওয়া মূলত মানুষের জীবনের গল্প। এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের টানাপোড়েন, সংগ্রাম আর সত্য মিথ্যার গল্প উঠে এসেছে। একটি পত্রিকা অফিসের গল্প বলেছি, যেখানে টানাপোড়েন, চাওয়া পাওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য, সবকিছু, সব ধরনের সম্পর্কের জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছি। এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফার্ড খোকন জানান, দর্শকের আশা পূরণ করবে নাটকটি। একটি ভালো নাটক যাতে আমরা উপহার দিতে পারি, যে মানুষ দেখতে পারে, হ্যাঁ, শুধু এটা বিনোদনের জন্য না, আমরা মনে করি বিনোদনের সঙ্গে একটা শিক্ষা জড়িয়ে থাকে, এক সুন্দর সংস্কৃতি জড়িয়ে থাকে। এই নাটকে তার সবগুলো লেয়ারেই আপনারা দেখতে পাবেন। বিনোদনের পাশাপাশি নাটকটি পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের নানা দিকও তুলে ধরবে বলে আশাবাদী পরিচালক ও কলাকুশলীরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ভুক্তভোগীর দায়িত্ব নেবে রাষ্ট্র। ভারতে হাসিনার রাজনীতি ভালোভাবে নিচ্ছে না সরকার, নাশকতার মুরদ নেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে, ফখরুল রিজভী বললেন বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদ ফেরাবে। বিদ্যুৎ খাতে ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ পরোয়ারে, স্বৈরতন্ত্র চলবে না, নাহিদের হুঁশিয়ারি। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।